এই হলো পলাশপুর স্বাস্থ্যকেন্দ্র। আশেপাশের আরও 6টা গ্রাম মিলিয়ে একটাই স্বাস্থ্যকেন্দ্র। আর এই স্বাস্থ্যকেন্দ্রে একজনই ডক্টর অসিত কুমার নাগ। কলকাতা থেকে পড়াশোনা শেষ করে জনসেবা করার উদ্দেশ্যেই উনি স্বেচ্ছায় গ্রামে ট্রান্সফার নেন। একবার এই অঞ্চলে কলেরা রোগ মহামারীর আকার ধারণ করে। একলা ডাক্তারবাবু নাকানি চোবানি খাচ্ছেন। এমন সময় হলো কি, এই যে ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলো, পাশের গ্রাম মছলন্দপুরের অবস্থা ভালো না। কেন, কি হয়েছে আরাধন? ওখান থেকে একজন লোক এসেছিল, বলল গ্রামের অর্ধেক লোক মারা গেছে সর্বনাশা কলেরা রোগে। তোমাকে তাড়াতাড়ি যেতে বলল। কিন্তু সেই গ্রাম তো অনেক দূর। হ্যাঁ, তোমাকে এক্ষুনি বেরোতে হবে, নইলে সন্ধ্যের মধ্যে ওষুধ নিয়ে পৌঁছতে পারবে না। আমি তোমার ব্যাগ গুছিয়ে দিয়েছি, তুমি নাকে মুখে গুজে দুটো ভাত খেয়ে বেরিয়ে পড়ো। বেরিয়ে না হয় পড়লাম, কিন্তু যাব কিভাবে? তুমি ফেরিঘাট অব্দি রিক্সা পেয়ে যাবে। সেখান থেকে কোনো একজন মাঝিকে বলবে তোমায় মছলন্দপুরে নামিয়ে দিতে। সেখান থেকে রাত্রি 9টা অবধি তুমি বাস পাবে। 9টার শেষ বাস যদি না পাও তাহলে ভীষণ সর্বনাশ। কেন, বাস ছাড়া অন্য কোনোভাবে পৌঁছানো যাবে না? হ্যাঁ পারবে, কিন্তু ট্রেনে গেলে তুমি কাল সকালের আগে ট্রেন পাবে না। না না, অতক্ষণ ফেলে রাখা যাবে না। তুমি রিক্সার ব্যবস্থা করো, আমি তৈরি হয়ে যাচ্ছি। তা তোমার নাম কি মাঝি ভাই? আগে আমার নাম রঘু। আচ্ছা, রঘু, বাহ, বেশ ভালো নাম তো তোমার। আচ্ছা, তুমি এই নদীর পাড়ে থাকো নাকি ও পাড়ে? আমি থাকি বড় পাড়ে। মানে? ও কিছু নয় বাবু, ও কিছু নয়। আচ্ছা রঘু, আমরা আদৌ ঠিক দিকে যাচ্ছি তো? না, চারদিকটা কেমন ভয়ানক, আর একটা নৌকোরও তো দেখা পেলাম না পুরো রাস্তাটায়। বাবু, এ কি আর আপনাদের শহর নাকি? এখানে 7টা বাজতে না বাজতেই সবাই ঘুমিয়ে পড়ে। আপনি চিন্তা করবেন না বাবু, আমি 70 বছর ধরে এই পথে দাঁড় বইছি। আমি আপনাকে ভুল পথে নিয়ে যাব না। কি? আমি কি ঠিক শুনলাম? তুমি কি 70 বছর বললে? আগে হ্যাঁ বাবু, আমি 70 বছরই বলেছি। 70 বছর ধরে তুমি যদি নৌকো চালাও, তাহলে তোমার বয়স কত? 92 বাবু। কি? ছেলেটার মাথাটা পুরো গেছে নাকি? কি সব যাতা বলছে! একটা 20-22 বছরের ছোকরা বলে নাকি তার বয়স 92 বছর। বাবু, মনে মনে আর সন্দেহ করবেন না, আমার মাথার সমস্যা হয়নি গো। ওই দেখুন, আমরা তো প্রায় পৌঁছে গেলাম। না না, সন্দেহ করবো কেন? আমি মনে মনে যেটা সন্দেহ করছি সেটা এই লোকটা জানলো কি করে? আশ্চর্য। নিন, এবারে নেমে পড়ুন। হ্যাঁ, নামছি। আরে কোথায় নামালে আমাকে মাঝি ভাই? এখানে বাসের তো কোনো চিহ্নই নেই। মাঝি ভাই, ও মাঝি ভাই! কি হলো ব্যাপারটা? রঘু এত তাড়াতাড়ি কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? কি জানি বাবা, কিরকম সব অদ্ভুত কাণ্ড। হয় না, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আর এইসব ভেবে সময় নষ্ট না করে বরং বাস স্ট্যান্ডের দিকে আমি এগিয়ে যাই। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমায় বাকিটা পথ যেতে হবে নাকি? উফ, কিরকম একটা গা ছমছমে পরিবেশ রে বাবা। না, আমায় ভয় পেলে চলবে না। কত লোক পথ চেয়ে বসে আছে আমার জন্য। ওই তো একটা লোক যাচ্ছে। যাই, ওনার সঙ্গে গিয়ে আগে কথা বলি। দাদা শুনছেন? দয়া করে একটু সাহায্য করবেন। এত রাতে এই নদীঘাটে একা? আপনি কি আবার ওজা নাকি?
ভূত টুত তাড়ান? ওঝা? না না, ওঝা কেন হতে যাব? আমি একজন ডাক্তার। আচ্ছা আচ্ছা, তাহলে ভয়ের কিছু নেই। বলছি, মচলন্দপুর যাওয়ার বাস স্ট্যান্ডটা কোথায়? শেষ বাস কি বেরিয়ে গেছে? বাস? শেষ বাস তো বহু বছর আগেই চলে গেছে। তামাশাই মসলন্দপুর কেন যাবেন? কলেরা রোগ সেখানে মহামারীর আকার ধারণ করেছে। আমি ওষুধ নিয়ে যাচ্ছি। সময় মতো সেখানে পৌঁছতে না পারলে না জানি আরো কত মানুষের প্রাণ যাবে। সে তো বুঝলাম, কিন্তু এত রাতে কিভাবে যাবেন? ওই যে দূরে জঙ্গল দেখছেন, ওখানে জঙ্গল পেরিয়ে তারপর আপনি বাস স্ট্যান্ড অব্দি পৌঁছবেন, কিন্তু বাস তো আর পাবেন না। আর ওই জঙ্গলে প্রেতাত্মাদের বাস, তারা আপনাকে ছাড়বে না। দেখুন, আমি এই সব অবৈজ্ঞানিক বিষয়পত্র ভূত প্রেতে বিশ্বাসী নই। কিন্তু বাবু, শুধু ভূত প্রেত নয়, ওই জঙ্গলে বাঘ, সিংহ, সাপ, হাতি, গন্ডার সব আছে। এই রাতে আপনাকে পেলে ওরা সকলে ছিঁড়ে খাবে। তার চেয়ে বরং এই জঙ্গলের পাশে আমার একখানা বাড়ি আছে, সেখানে আজকে রাতটা থেকে যান। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি যদি আজ রাতে ওখানে না পৌঁছাই তাহলে তো আরো অনেকে মারা যাবে সেখানে। আপনি যদি পায়ে হেঁটেও যান তাহলেও তো পৌঁছতে পৌঁছতে সেই কাল বেলা গড়িয়ে যাবে। তার চেয়ে বরং আজকে রাতটায় আমার বাড়িতে মাথা গুঁজে কাল সকালের বাসে বেরিয়ে যেতেন, সেটা ভালো হতো না? লোকটা ঠিকই বলছে। এত রাতে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। না জানি কত হিংস্র পশু আছে ওখানে। আমি ভেবে দেখলাম আপনি ঠিকই বলছেন। আপনার বাড়িতে আমার থাকাটাই উচিত হবে। হ্যাঁ বাবু, চলেন চলেন। আমি এতক্ষণ কথা বললাম, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আগে এই অধমের নাম নরেন। আমি তুমি করেই বলছি, হ্যাঁ, কিছু মনে করো না। না না বাবু, তাই বলেন। আচ্ছা নরেন, তোমার বাড়িতে কে কে থাকে? আমরা বাড়িতে 11 জন থাকি। আজ এই 12 নম্বর মানুষ আমাদের তালিকায় যুক্ত হয়ে যাবে। তা তুমি এখানে কত বছর ধরে আছো? ওই 5-20 বছর। কি 5-20 মানে 100? হ্যাঁ বাবু, আসলে আমি অনেক বছর আগেই শেষ বাসটা ধরতে পারিনি। কি জানি, এসব শুনশান জায়গায় থাকতে থাকতে মনে হয় এদের সকলেরই মাথার সমস্যা দেখা দিয়েছে। ওদিকে রঘু বলল ওর বয়স নাকি 92, এদিকে নরেন বলছে ওর বয়স 100। এই হলো আমাদের বাড়ি। আপনি এই দরজার সামনে দাঁড়ান, আমি ভিতরে খবর দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে কে কে? আমি কালী, এই বাড়ির 10 নম্বর। 10 নম্বর? নরেন আপনাকে বাড়ির ভেতর নিয়ে যেতে বলল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। এই লণ্ঠনটা ঘরের এক কোণে রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। বলছিলাম কালীবাবু, একটু জল পেতে পারি? সেই কখন বেরিয়েছি তো, মানে গোটা যাত্রাপথে এক ফোঁটাও জল খাইনি। জল তো আমরা খাই না। জল ছাড়া আর কিছুই আপনাকে খেতে দিতে পারলাম না, কিছু মনে করবেন না। না না না, ঠিক আছে, আর কিছু লাগবে না। নিন, জলটা খেয়ে নিন। এ কি, কালীবাবু নরেনবাবু সব গেল কোথায়? উবে গেল নাকি? সবকটা পাগলের পাল্লায় পড়েছি। যাক, মাথা ঘামিয়ে লাভ নেই। আর তো কয়েক ঘন্টা, কোনো মতে কাটাতে পারলেই সকাল হয়ে যাবে। এই শোনো শোনো, সবাই নিজের কাজ ঠিকঠাক করে করবি। ওকে কিন্তু আজকে মারতেই হবে। হ্যাঁ, ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। আমিও তো সেটাই বলছি, আজকের মধ্যেই ওকে শেষ করে দিতে হবে।
ওদের সব গলার আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কারা যেন কথা বলছে। এই শোন শোন, সবাই নিজের কাজ ঠিকঠাক করে করবি। ওকে কিন্তু আজকে মারতেই হবে। হ্যাঁ, ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। ওকে আজ রাতে মারতে হবে? তার মানে কি ওরা আমার কথা বলছে? ও, এতক্ষণে বুঝেছি এরা তাহলে ডাকাতের দল। এবার এবার আমি কি করব? কিভাবে পালাবো এখান থেকে? না, এই ঘর থেকে বরং বেরিয়ে যাই আমি। বেরোলেই তোরা আমাকে ধরে ফেলবে, আর ধরে ফেললেই মেরে ফেলবে। না, দরজাটা ভালো করে বন্ধ করে দিই। এ কি, দরজা কোথায় গেল? আমি তো নিজেই একটু আগে দরজাটা বন্ধ করলাম। এ কি, এই ঘরেতে কোনো দরজাই নেই, সবই দেওয়াল। এ কি, তোমরা তোমরা কারা? তোমরা এখানে কি করছো? দরজা তো নেই, তাহলে কি করে ঢুকলে তোমরা? অশরীরীদের ঢুকতে আবার কোনো দরজা লাগে নাকি ডাক্তার বাবু? সব যা তা বলছো, আমায় ছেড়ে দাও। দেখো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কয়েকটা ওষুধ নিয়ে যাচ্ছি মাত্র। আমরা ভূত, আমাদের টাকা পয়সা লাগে না। আমরা শুধু তোমাকে মেরে আজকে আমাদের দলে করতে চাই। তুমি হবে আমাদের বাড়ির বড় নম্বর। তোমাকে যে এবার মরতে হবে ডাক্তার, তোমার সময় তো শেষ হয়ে এসেছে। আমাকে মেরো না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দয়া করে আমাকে মেরো না, আমাকে আমাকে ছেড়ে দাও। ও কি ডাক্তার? হ্যাঁ, ও ডাক্তার, ডাক্তার অসিত কুমার নাগ, পলাশপুর স্বাস্থ্য কেন্দ্রের একমাত্র ডাক্তার। কোথায় পেলে ওকে? মসলন্দপুরে যাচ্ছিল রোগী বাঁচাতে, এবার নিজেই মরবে। মছলন্দপুরে? হ্যাঁ, ওখানে কলেরা রোগ মহামারীর আকার ধারণ করেছে। সেইখানেই যাচ্ছিল ওষুধ নিয়ে। নদীর পাড়ে বাস ধরবে বলে দাঁড়িয়েছিল, সেখান থেকেই আমি নিয়ে এসেছি। কাল খুব ভালো দিন, কালকেই ওকে মারবো। তুই ওকে তৈরি করে রাখবি, বুঝলি? আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় যেতে দাও। দেখো, আমি তো কারোর কোনোদিনও কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও। আমি একজন ডাক্তার, আমার জন্য কত রোগী অপেক্ষা করে বসে আছে। আমি যদি সময় মতো ওষুধ নিয়ে পৌঁছতে না পারি, তাহলে আরো অনেকে মারা যাবে। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি ডাক্তার বাবু। কিন্তু তুমি কে? বাকি সবাই এখান থেকে চলে গেছে, তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি ওদেরই একজন, কিন্তু আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। দেখো, আমায় যে ওষুধ নিয়ে মছলন্দপুরে পৌঁছতেই হবে, আমার জন্য ওরা অপেক্ষা করছে। আজ থেকে 35 বছর আগে এইরকমই এক মহামারী কলেরায় আমি আর আমার 2 ছেলে মারা যায়। কিন্তু তখন কেউ আমাদের কাছে তোমার মতো ওষুধ নিয়ে আসেনি গো ডাক্তার। আমরা বিনা চিকিৎসায় মারা যাই। 6-7টা গ্রাম মিলিয়ে সেখানে একটাই স্বাস্থ্যকেন্দ্র ছিল। শহরের ডাক্তাররা গ্রামে আসতও না, আমাদের কাছে ওষুধটুকুও পৌঁছায়নি। তুমি কলেরায় মারা গেছো? হ্যাঁ, আমরা সকলেই মারা গেছি। আমরা সকলেই প্রেতাত্মা, অতৃপ্ত আত্মা হয়ে আমরা এই জঙ্গলে ঘুরে বেড়াই। মানুষ দেখলেই তাকে প্রাণে মেরে আমাদের দলে করি। কিন্তু তোমাকে আমি এভাবে মরতে দেব না। মছলন্দপুরের মানুষদের তোমাকে খুব দরকার। তুমি চলে যাও, তুমি পালিয়ে যাও, তুমি গিয়ে ওদেরকে বাঁচাও। কিন্তু
আমি এখান থেকে বেরোবো কি করে? তুমি কিচ্ছু চিন্তা করো না ডাক্তার, আমি আছি তো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি কে বাবু? আমরা মাঠে যাওয়ার সময় আপনাকে এখানে অজ্ঞান অবস্থায় পাই। অনেকক্ষণ পর আপনার জ্ঞান ফিরেছে। আপনি কি কাল রাতের শেষ বাসটা ধরতে পারেননি? সারা রাত এখানেই ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি মচরন্দপুর যাওয়ার শেষ বাসটা কালকে মিস করি, মানে ধরতে পারিনি। তারপরে নরেনের সঙ্গে দেখা হয় আমার, আর নরেন আমাকে ওই জঙ্গলের ভেতরে একটা বাড়িতে নিয়ে যায়। বাড়ি? জঙ্গলের ভেতর বাড়ি আবার কোন বাড়ি? এখানে দূর দূর অবধি জনবসতি নেই বাবু। দাঁড়ান দাঁড়ান, আপনি কি জঙ্গলের ভেতরের ওই ভুতুরে রাজবাড়িটার কথা বলছেন? কিন্তু ওই বাড়িটা তো ভুতুরে কার্যকলাপের জন্য আশেপাশের গ্রামের লোকেরা মিলে 2 বছর আগেই ভেঙে চুরে পুড়িয়ে দিয়েছে। আপনি কে বলেন তো? এখানে কি জন্য এসেছেন? আমি পলাশপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার অসিত কুমার নাগ। আমি যাচ্ছিলাম মচরন্দপুরে কলেরা রোগের ওষুধ নিয়ে। ও আচ্ছা, আপনি সেই ডাক্তার বাবু। চলুন চলুন, সবাই আপনার পথ চেয়ে কাল থেকে বসে আছে। আমরা আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি কিচ্ছুটি আর চিন্তা করবেন না ডাক্তার বাবু। মিনিট 20 পরেই এই মসলন্দপুরের বাস ছাড়বে। আমি নিজে যাব আপনার সাথে, আপনাকে পৌঁছে দিতে। আচ্ছা, আপনি কালকে ওই জঙ্গলে পৌঁছলেন কিভাবে? আসলে আমি গেছিলাম ওই ফেরিঘাটে বাস ধরতে, কিন্তু শেষ বাসটা কোনোভাবে মিস হয়ে যায়। তারপর একজনের সঙ্গে দেখা হয়, তিনি আমাকে জঙ্গলের ভিতরে ওই বাড়িতে নিয়ে যান। কিন্তু তারপর যেসব ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে, সেগুলো মানে আমি তার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল পাচ্ছি না। সবই বুঝলাম। আসলে বাবার মুখে শুনেছিলাম আজ থেকে প্রায় 30-35 বছর আগে এই অঞ্চলেও কলেরা রোগ মহামারীর আকার ধারণ করেছিল। তখন না ছিল গ্রামে কোনো ডাক্তার, না ছিল কোনো স্বাস্থ্য কেন্দ্র। শহরে ডাক্তাররা কেউ গ্রামে আসতো না রোগী দেখতে, কারণ গ্রামের লোকেরা তাদের ভিজিট দিতে পারতো না। সেই সময় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় কলেরা। মানুষের কাছে সময় মতো ওষুধটুকুও পৌঁছয় না। এমন একটা সময় এসেছিল যখন মৃতদেহ পোড়ানোর জন্য মানুষ পাওয়া যাচ্ছিল না। তারপর থেকে এই অঞ্চলে তাদের অত্যাচার বেড়ে ওঠে। যে কটা বাড়িতে লোক ছিল, ধীরে ধীরে তারাও গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। তারপর সময় পাল্টেছে, মানুষ বিজ্ঞানে বিশ্বাসী হয়েছে। ধীরে ধীরে জঙ্গল কেটে রাস্তা তৈরি হয়েছে। এখন বাস চলাচল করে, কিন্তু এখানকার প্রেতাত্মাদের দৌরাত্ম্য যে এখনো কেটে যায়নি। এই কেটে যে যায়নি তার উৎকৃষ্ট উদাহরণ আপনার সাথে গতকাল ঘটে যাওয়া সব ঘটনা। মস্তন্দপুর এসে গেছে, যারা যারা নামবেন এখানে নেমে যান। মস্তন্দপুর এসে গেছে, যারা যারা নামবেন এখানে নেমে যান। তোমাদের সাথে খুব অন্যায় হয়েছিল। তোমাদের ওষুধ পাওয়ার অধিকার ছিল, তোমরাও চিকিৎসা পেতে পারতে। কিন্তু দেখো, আমি এর ঠিক একটা বিহিত করব। আমি শেষ করব এই অন্যায়ের। আমি নিজের প্রচেষ্টায় গড়ে তুলব গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্র। আশা করি পরের বার আর কোনো মহামারীতে এইভাবে গ্রামের মানুষদের পয়সার অভাবে বিনা চিকিৎসায় মরতে হবে।